দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচার হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। রাজধানীর পূর্বাঞ্চলে শুরু হলো মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। উদ্বোধন করে প্রধান উপদেষ্টা বলেছেন, মানুষ মাত্রই উদ্যোক্তা, শ্রমিক নয়। উদ্যোক্তা তৈরির সুবিধার্থে আগামীতে উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলা করার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা। 7 দেশের 11 প্রতিষ্ঠান এবং 362 স্টল ও প্যাভিলিয়ন নিয়ে শুরু হয়েছে এবারের 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এর আড়ম্বর উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাণিজ্য মেলাকে মানুষের উদ্যোগ ও সৃজনশীলতা তুলে ধরার প্ল্যাটফর্ম হিসেবে অভিহিত করে অধ্যাপক ইউনূস বলেন, তৃণমূল থেকে উদ্যোক্তা এবং উদ্ভাবন নিয়ে আসতে হবে রাজধানীতে। মানুষ মাত্রই উদ্যোক্তা, শ্রমিক না। মানুষের পথ হলো সৃষ্টি করা, নিজের মনের মধ্যে যা আছে তা সৃষ্টি করা, অন্যের হুকুমে সৃষ্টি করা না। এই মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে। জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় বাছাই করা কে ফাইনাল মেলাতে জায়গা পাবে। প্রত্যেক উপজেলা থেকে 3 জন 4 জন যা আপনারা বিচার করেন আসবে, তাদের জায়গা পাবে। তাদের সমস্ত খরচ সরকার বহন করবে। আন্তর্জাতিক মানদণ্ড মেনে পণ্য উৎপাদন এবং রপ্তানির নতুন বাজার খুঁজতে ব্যবসায়ীদের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। স্থানীয় পণ্যের মান উন্নয়নে সেবা প্রদানকারী সংস্থাগুলোকে আরো শক্তিশালী করা হচ্ছে। রপ্তানি সেবা প্রদানকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি, আধুনিক ও দ্রুততর সেবা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থার বিদ্যমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনা সংক্রান্ত গ্যাপ নিরূপণের জন্য সার্ভে করা হচ্ছে। সকলের সম্মিলিত প্রয়াসে নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে আমাদের রপ্তানিকে আরো সমৃদ্ধ করতে হবে। মাসব্যাপী এ বাণিজ্য মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে। তবে সাপ্তাহিক ছুটির দিনে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে মেলার আয়োজন। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। দর্শক, বিজনেস আওয়ারে আজকে আমরা সংবাদ বিশ্লেষণে আলোচনা করব আন্তর্জাতিক বাণিজ্য মেলা নিয়ে, আন্তর্জাতিক বাণিজ্য মেলার সম্ভাবনা নিয়ে। আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত হবেন। তার আগে আমরা একটা বিরতি থেকে ফিরে আসবো। দর্শক, বিরতির পর আবার স্বাগত বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। দর্শক, আমরা আজকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার দ্বিতীয় দিন আনুষ্ঠানিকভাবে গতকাল উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক বাণিজ্য মেলার সম্ভাবনা, অংশগ্রহণের নানা দিক নিয়ে আসলে আজকে কথা বলতে চাই। আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত হচ্ছেন, আমরা পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সার্বিক বিষয় নিয়ে কথা বলতে রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব বিবেক সরকার এবং ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পরিচালক আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। বিবেক সরকার, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে সময় দেওয়ার জন্য। আমরা আপনার কাছে আসব। তার আগে এই মুহূর্তে আপনি মেলা প্রাঙ্গণে আমাদের একজন সহকর্মী সেখানে আছেন, আমরাও আপনাকে একটু সাথে নিয়ে শোনাতে চাই মেলার সার্বিক পরিস্থিতি, এই মুহূর্তে ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি। সেখানে আমাদের সহকর্মী মৌ রয়েছেন। মৌয়ের কাছ থেকে একটু সার্বিক বিষয় জানতে চাইব। মৌ, শীতের সকাল, আমরা জানি যে এখন দুপুর, তারপরেও কেমন দেখছেন ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি? বাবু, আমরা সকাল থেকে রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। এটি আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আয়োজন এবং বাণিজ্য মেলার মূল ফটক কিন্তু খুলে দেওয়া হয়েছে সকাল 10টা থেকে এবং রাত 9টা পর্যন্ত কিন্তু বাণিজ্য মেলা চলবে। এবং আপনি দেখতে পাচ্ছেন, যেহেতু সকাল থেকেই রোদের দেখা পাওয়া যায়নি, এখন ঘড়িতে সময় 1:09, তারপরও কিন্তু আমরা রোদের দেখা পাইনি। তারপরও শীত উপেক্ষা করে কিন্তু ক্রেতা সমাগম অনেকটাই বেশি এবং গত বছর নির্বাচনের কারণে 20 দিন পিছিয়ে শুরু করা হলেও এবার কিন্তু সঠিক সময়ে শুরু হয়। আসলে ক্রেতারা অনেকটাই, ক্রেতা বিক্রেতা অনেকটাই আসলে আশ্বস্ত আছেন যে আগামী দিনগুলোতে আসলে বাণিজ্য মেলার বেচা বিক্রি অনেকটাই বাড়বে এবং প্রস্তুতি এখনও চলছে। এখনও পুরোপুরি আসলে পুরো পরিসরে আসলে শুরু হয়নি প্রস্তুতি কিংবা ব্যবসায় যে ভাটা পড়েছিল গত বছর, এই বছর সেই ভাটাটি পড়বে না এবং বেচা বিক্রি অনেকটাই ভালো হবে। একই ছাদের নিচে আসলে এত বৈষম্যের জিনিসপত্র রয়েছে, সেই জায়গা থেকে ক্রেতা দর্শনার্থীরা আসলে পুরো বছর
বছর মুখিয়ে থাকে যে কবে বাণিজ্য মেলা শুরু হবে। সেই জায়গা থেকে আসলে ক্রেতাদের উচ্ছ্বাসের শেষ নেই, তারা শীত অপেক্ষা করে চলে এসেছেন এবং যদিও এখন ক্রেতা সমাগম কিছুটা কম, কিন্তু আশা করা যাচ্ছে বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু ক্রেতা সমাগম অনেকটাই বাড়বে। এবং আপনাকে যদি মেলার বিস্তারিত একটু জানাতে চাই যে প্রথমবারের মতো কিন্তু বাণিজ্য মেলায় প্রবেশের জন্য থাকছে অনলাইন টিকিট কাটার ব্যবস্থা, যে আপনি যে কোনো মুহূর্তে অনলাইনে কিন্তু টিকিট কেটে ফেলতে পারবেন। এবং শিশুদের জন্য রয়েছে প্রযুক্তি ভিত্তিক শিশু পার্ক। মাসব্যাপী এই মেলা সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চললেও আসলে সাপ্তাহিক ছুটির দিনে কিন্তু রাত 10টা পর্যন্ত চলবে। এবং বিভিন্ন ক্যাটাগরির এই মেলায় যে প্যাভিলিয়নগুলো রয়েছে, প্যাভিলিয়ন 361টি প্যাভিলিয়ন, স্টল এবং রেস্তোরাঁ থাকছে এবারের মেলায়। এবং আপনাকে যদি আরেকটু জানাতে চাই যে 2025 সালে আসলে বাণিজ্য মেলায় কিছু নতুনত্ব জিনিস তো তৈরি হয়েছে এবং যারা আছেন সংশ্লিষ্ট তারা বলছেন যে আসলে এবারের মেলায় কিছু নতুনত্ব আনার জন্যই জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের সম্মানার্থে আসলে তৈরি করা হয়েছে শহীদ মুগ্ধ এবং আবু সাইদ কর্নার এবং তারুণ্যের প্যাভিলিয়ন। এবং আপনাকে আমি যদি একটু দেখাতে চাই যে এখানে বিভিন্ন ধরনের সুন্দর পণ্য এবং কাচের জিনিসপত্র, পাটের জিনিসপত্র, মানে আপনি এখানে সব কিছুই কিন্তু পাবেন। এবং বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে যেহেতু আজকে মেলার দ্বিতীয় দিন, সেই তুলনায় আসলে ক্রেতা দর্শনার্থীদের আগমন কিন্তু অনেকটাই বেশি। এবং ক্রেতাদের সাথে যেটি কথা বলে জানা গেছে যে তারা আসলে প্রত্যেকটা বছরই আসলে চেষ্টা করেন, যে অনেকেই আছেন যে এখানে থেকে অনেক ধরনের প্যাকেজ কিনতে পারেন, যেরকম এখানে মাইক্রোওয়েভ থেকে শুরু করে বিভিন্ন ধরনের গৃহস্থালী জিনিসপত্র কিন্তু পাওয়া যায়। এবং এখানে যেহেতু 361টি স্টল এখনো পর্যন্ত আসলে তারা প্রস্তুতি শেষ করতে পারেনি, সেই জায়গা থেকে কিছু স্টল এখন চলমান রয়েছে এবং কিছু স্টল কিন্তু এখনো হচ্ছে তারা পুরোপুরিভাবে শুরু করতে পারেনি। কিন্তু আশা করা যাচ্ছে যে আগামী সপ্তাহের মধ্যে মেলা পুরোপুরি জমে উঠবে। এবং আরেকটু বিষয় যদি আমি যুক্ত করতে চাই যে আসলে ক্রেতা সমাগম অনেকটা এখন কম হলেও কিছুক্ষণের মধ্যেই কিন্তু ক্রেতা সমাগম আরেকটু বাড়ার সম্ভাবনা রয়েছে বিক্রেতারা আশা করছেন। এবং এই বছর তারা আশা করছেন যে 1 মাসের যে মেলা, সেই মেলায় তারা লাভবান হবেন। এবং যেই জিনিসপত্রগুলো নিয়ে এসেছেন, এখানে অনেক ফার্নিচারের দোকান রয়েছে, ওয়ালটনের টিভি পাওয়া যাচ্ছে, বাইক পাওয়া যাচ্ছে, হাতিলের ফার্নিচার পাওয়া যাচ্ছে, পাটপণ্য পাওয়া যাচ্ছে। সেই জায়গা থেকে ক্রেতা সমাগম কম থাকলেও যারা যারা এসেছেন তারা মেলায় ঘুরে ঘুরে দেখছেন এবং পছন্দের জিনিসটি পছন্দ করে যাচ্ছেন, কেউ কেউ কিনে ফেলছেন এবং তারা অপেক্ষা করছেন যেহেতু এখনও পুরোপুরি শুরু হয়নি। যখন পুরোপুরি শুরু হবে বিভিন্ন ধরনের মূল্য ছাড় থাকবে, মূল্য ছাড়ের সাথে সাথে এখানে কিন্তু আমাকে শুনতে পাচ্ছেন আশা করি, অনেক ধরনের অফার থাকে যে একটার সাথে শুনতে পাচ্ছেন? জি আমি চমৎকার দেখলাম যে আপনি প্যাভিলিয়নগুলো দেখাচ্ছেন, বেশ গোছানো। আমরা জানি যে এখানে বেশ গুছিয়ে আসলে মেলার আয়োজন করা হয়। আমরা একটু ক্রেতা বা বিক্রেতা যারা অংশগ্রহণকারী সেখানে রয়েছেন তাদের সাথে যদি একটু কথা বলতেন, তাদের কাছ থেকে যদি একটু জানাতেন যে তারা আসলে কি প্রত্যাশা করছে। গতবার যেহেতু একটু রাজনৈতিক কারণে পিছিয়ে গিয়েছিল, এবার যেহেতু সঠিক সময়ে শুরু করা গেছে, তাদের আসার জায়গাটা যদি একটু জানাতেন। আর পাশাপাশি একটু সার্বিক দামের বিষয়গুলো এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো কতটা অংশ নিয়েছে সেটা নিয়ে একটু বলতেন। বাংলাদেশ বাদে যে 11টি স্টল রয়েছে সেই স্টলেও কিন্তু বিভিন্ন আসলে মুখরোচক জিনিস এবং বিভিন্ন ধরনের আন্তর্জাতিক জিনিস পাওয়া যাচ্ছে। এবং আরেকটি যদি বলে রাখি সেটা হচ্ছে এখানে যে জিনিসপত্রের মান, গুণগত মান রয়েছে সেগুলোর দিকেও কিন্তু বিক্রেতারা নজর রাখছেন, যেন ক্রেতাদের আসলে স্বাচ্ছন্দ্যে ক্রেতারা কিনতে পারেন। এবং মেলার পরিবেশ এবং নিরাপত্তার জন্য কিন্তু সব সময় সার্বক্ষণিক পুলিশ পাহারা রয়েছে এবং তারা বলছেন যেন আসলে কোনোভাবেই মেলায় যারা আসবেন তাদের জন্য ভোগান্তি পোহাতে না হয়। এছাড়াও রয়েছে বিভিন্ন শিশুদের জন্য আলাদা কর্নার, যেন শিশুরাও আসলে স্বাচ্ছন্দ্যে মেলা ঘুরে দেখতে পারেন, তাদের কোনো অস্বস্তি না হয়। সেই জায়গা থেকে আমরা এখন রয়েছি একটি বাইকের দোকানের সামনে। সেখানে কিন্তু বিভিন্ন দামের, বিভিন্ন মানের বাইক রয়েছে এবং দাম ভেদে কিন্তু বাইকের দাম আসলে ওঠানামা করবে, কিন্তু ক্রেতার আসলে সামর্থ্য অনুযায়ী যেন ক্রেতারা কিনতে পারেন সেই জায়গা থেকে বিভিন্ন ধরনের কিস্তির মাধ্যমেও কিন্তু এখান থেকে বাইক কিনতে পারবেন ক্রেতারা। এবং আমরা যদি এখানে দেখাতে চাই আরেকটু যে বাইকের পাশাপাশি পাশের স্টলেই রয়েছে ফার্নিচারের দোকান। এখানে হাতিলের বিভিন্ন ধরনের ফার্নিচার পাওয়া যাচ্ছে এবং
এই ছিল এখান থেকে সর্বশেষ, এবং বাবু আপনাকে বাণিজ্য মেলা ঘুরে দেখলাম, মনে হয় আমরা পেরেছি। নিশ্চয়ই আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। মো, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদে আবারও আপনার কাছে আসবো। আপনি থাকুন, বাণিজ্য মেলার সার্বিক তথ্য আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী মো বাণিজ্য মেলার প্রাঙ্গণের খবর জানাচ্ছিলেন। আমাদের সঙ্গে রয়েছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব, একই সঙ্গে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম এই আসরের পরিচালক বিবেক সরকার আমাদের সঙ্গে রয়েছেন। তার কাছ থেকে একটু মেলার বিষয়ে সার্বিক তথ্য জানতে চাই। বিবেক সরকার, আপনাকে ধন্যবাদ জানাই, আপনি আমাদের সঙ্গে আছেন। বিজনেস আওয়ার্ডে স্বাগত জানাচ্ছি। শুধু একটু জানতে চাইবো যে আমরা আন্তর্জাতিক বাণিজ্য মেলা গতবার আমরা দেখেছি রাজনৈতিক কারণে পিছিয়ে গিয়েছিল, এবার যেহেতু সঠিক সময়ে শুরু করা গেছে, আমরা মেলার পরিবেশ দেখলাম বেশ গোছানো। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আসলে কতটা আন্তর্জাতিক হতে পারছে সেটা একটা প্রশ্ন আর কি, সেটা দিয়ে একটু শুরু করতে চাই। বিবেক সরকার। জি বিবেক সরকার, আশা করি আমার প্রশ্নটি শুনতে পেয়েছেন। জি বিবেক সরকার, আপনি আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। আমার প্রশ্নটি হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা কতটা আন্তর্জাতিক হতে পারছে সময়ের সাথে? জি শুনতে পাচ্ছেন কি বিবেক সরকার? জি শুনতে পাচ্ছেন? বিবেক সরকার কি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি শুনতে পাচ্ছেন? বিবেক সরকার কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, আমার প্রশ্ন শুনতে পেয়েছেন? বিবেক সরকার, আমি জানতে চেয়েছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা কতটা আন্তর্জাতিক হতে পেরেছে সময়ের সাথে সাথে। আসসালামু আলাইকুম, আমাকে কি শোনা যায়? জি জি শুনতে পাচ্ছি। আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই অবগত হয়েছেন যে গতকালকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সকাল 10টায় মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে আমাদের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার যে 29তম আসর তার শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। তারই ধারাবাহিকতায় আমাদের ইতিমধ্যে ছোটখাটো দুই একটি স্টল প্যাভিলিয়ন নির্মাণের যে অসমাপ্তটুকু কাজটুকু রয়েছে, আমরা আগামী শনিবার পর্যন্ত সময় দিয়েছি। শনিবারের ভিতরে অর্থাৎ এই 3 দিনের ভিতরে সকল প্রকার স্ট্রাকচারাল কাজগুলো সম্পন্ন হবে। সকল প্রকার স্ট্রাকচারাল কাজ সম্পন্ন শেষে আমাদের মেলাটা একেবারে পূর্ণ দমে দর্শনার্থীদের জন্য যে সুযোগ সুবিধা আছে তার জন্য উন্মুক্ত থাকবে। আমাদের সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত এবং বন্ধের দিন আপনার রাত 10টা পর্যন্ত এটি চলমান থাকবে। এবং এই বছর আমাদের মেলাকে সামনে রেখে নতুন কতগুলো বিষয় সংযুক্ত হয়েছে। আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখছি পরিষ্কার পরিচ্ছন্নতা, অর্থাৎ মেলার ভিতরে যে অভ্যন্তরীণ যে শৃঙ্খলা সেটা যাতে বজায় থাকে তার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটি সর্বত্র সজাগ রয়েছেন এবং আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করছেন। সেই প্রেক্ষিতে আমরা কাজটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছি। মেলার অভ্যন্তরীণ পরিবেশ সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তার বিষয়টি আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। আমাদের সাথে রয়েছে পুলিশ বাহিনী সহ সরকারের অন্যান্য যে ল অ্যান্ড ফোর্সিং এজেন্সি, তারা আমাদের সাথে কাজ করছে। এরপর আমাদের সাথে নতুন ভাবে অ্যাডিশন হয়েছে আমাদের যে বাংলাদেশ সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্সের ন্যায় তারা সার্বক্ষণিক ভাবে আমাদের এই মেলা প্রাঙ্গণে অথবা মেলার আশেপাশে যাতে কোনো প্রকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবে অবনতি না হতে পারে তার জন্য তারাও আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে মাঠ পর্যায়ে সজাগ দৃষ্টি রাখছেন। এছাড়া আমাদের যাতায়াত ব্যবস্থার কথা না বললেই নয়। ইতিমধ্যে আমাদের রোডস অ্যান্ড হাইওয়ে এবং আমাদের যে লোকাল গভর্নমেন্ট যেটি এলজিডি আমরা বলি, এলজিডি এবং রোডস অ্যান্ড হাইওয়ে তারা সর্বাত্মক সহযোগিতা দিয়ে মেলা মাঠের সামনের দিকে যাতায়াত ব্যবস্থা আমরা স্মুথলি করার চেষ্টা করছি, যাতে আমাদের দর্শনার্থীদের রাস্তায় জ্যাম থাকা বা কোনো প্রকার ভোগান্তির শিকার না হয়। পাশাপাশি মধ্যবিত্ত শ্রেণী এবং উচ্চবিত্ত শ্রেণী যাতে মেলা প্রাঙ্গণে আসতে পারে তার জন্য আমরা উবার সার্ভিসের সাথে 50% কমিশনের মাধ্যমে আমরা ওনাদেরকে একটি সুযোগ আমরা রেখেছি, যেটা আমাদেরকে উবার সার্ভিস আমাদের এটি প্রদানে ইতিমধ্যে আমাদের সাথে একটা এমইউ স্বাক্ষরিত হয়েছে। আমরা আশা করছি যে এবার মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত লোক এবং যারা ঢাকা শহরে থাকে তারাও এই মেলা প্রাঙ্গণে আসার জন্য যে ফ্যাসিলিটি দরকার সেই ফ্যাসিলিটিটা আমরা এনশিওর করার চেষ্টা করেছি। পাশাপাশি সাধারণ দর্শনার্থীদের জন্য আমাদের যে বরাবরের বিআরটিসি শাটল সার্ভিস সেটিও চলমান রয়েছে। সেটি আমাদের চাহিদা প্রেক্ষিতে 200 থেকে 250 মতো বিভিন্ন পয়েন্ট থেকে, যেমন আমরা যদি বলি ঢাকা থেকে ঢাকা ফার্মগেট খেজুর বাগান থেকে একটি পয়েন্ট রয়েছে, ওই পয়েন্ট থেকে আমরা যাত্রীদেরকে মাত্র 70 টাকার বিনিময়ে
আমার মেলা প্রাঙ্গণ পর্যন্ত দর্শনার্থীদের নিরাপদে পৌঁছে দেওয়ার সুযোগ রেখেছে। কুড়িল প্রান্ত থেকে আমাদের বিআরটিসি সার্ভিস বরাবর নেয়, এবছরও কুড়িল প্রান্ত থেকে বাণিজ্য মেলা অঙ্গনে দর্শনার্থীদের জন্য একটি সুযোগ রেখেছে। অনুরূপভাবে নরসিংদী থেকে একটি রুট চালু রয়েছে, নারায়ণগঞ্জ থেকে একটি রুট চালু রয়েছে। এরকম ভাবে একাধিক রুট থেকে বিআরটিসি এই সেবাটি অব্যাহত রেখেছে। এবং আমাদের জন্য সবচেয়ে যেটি আস্থার জায়গা বা আমাদের জন্য স্বস্তির জায়গা, এবার কাউকে কাউন্টার দাঁড়িয়ে টিকিট কাটতে হবে না, বরং আপনার প্রত্যেকে ঘরে বসে তার মোবাইল ফোনে একটি অ্যাপস এর মাধ্যমে অত্যন্ত স্বচ্ছভাবে এবং অল্প সময়ের ভিতরে সুনির্দিষ্টভাবে সে তার ইচ্ছা মতো টিকিটটি কাটতে পারবে, যেটি দিয়ে আমাদের জাস্ট মেলা অঙ্গনে গিয়ে প্রবেশ পথে একটি মাত্র জাস্ট পাঞ্চিং করে কিউআর কোডের পাঞ্চিং এর মাধ্যমে স্মার্ট ওয়েতে মেলা প্রাঙ্গণে প্রবেশ করার একটি সুযোগ রয়েছে। পাশাপাশি যাদের এই অ্যাপ মোবাইল অ্যাপসে ব্যবহার জানা নাই অথবা অনেকের হয়তো স্মার্টফোন নাই, তাদের জন্য মেলা প্রাঙ্গণে আমাদের কাউন্টার টিকিট থাকবে। সেখান থেকে অনুরূপভাবে ওখান থেকে আপনার কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে আপনার কিউআর কোড পাঞ্চ করে স্ক্যানের মাধ্যমে তারা সহজেই মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারে। আপনারা জানেন যে এবছর আমাদের মেলা প্রাঙ্গণে নানাভাবে সজ্জিত করা হয়েছে। এখানে আমাদের জুলাই আগস্টের যে ছাত্রদের যে অভ্যুত্থান ছিল, সেই অভ্যুত্থানের স্মরণে আমরা এখানে অনেকগুলো স্থাপনা নির্মাণ করেছি। তার ভিতরে ইয়ুথ প্যাভিলিয়ন রয়েছে, যেখানে তারুণ্যকে কি আমাকে শুনতে পান? জি, বিবেক সরকার নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। জি, আমরা একটা প্রশ্ন করতে চাই। আপনি অনেকগুলো বিষয় আসলে তুলে ধরলেন চমৎকারভাবে আন্তর্জাতিক বাণিজ্য মেলা সম্পর্কে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসলে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ কেমন এবং সময়ের সাথে এই মেলাটা আসলে কতটা আন্তর্জাতিক মানের হতে পারছে? মূল যে থিমটা সেটি হচ্ছে ছাত্র জনতার যে আত্মত্যাগ, তাদের সেই আত্মত্যাগকে আমাদের জাতির ভবিষ্যৎ প্রজন্ম যারা, তাদের সামনে এটা তুলে দেওয়ার জন্য এমনি ভাবে নানা আয়োজন থাকছে। আমি রপ্তানি উন্নয়ন ব্যুরোর পক্ষ থেকে এবং 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পরিচালক হিসেবে আমি সকল প্রকার দর্শনার্থীর কাছে এবং অন্যান্য যে স্টেক হোল্ডার আছে সকলের কাছে সহযোগিতা চাই। সকলের সহযোগিতা পেলে আমরা আশা করছি অন্যান্য বছরের তুলনায় এবছর যেহেতু আমাদের একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারে আমরা অত্যন্ত সুন্দরভাবে ভাব গাম্ভীর্যের ভিতর দিয়ে একটি পরিশীলিত ভাবে সকলকে আমরা একটা নান্দনিক পরিবেশে এই মেলাটি উপহার দিতে সক্ষম হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ বিবেক সরকার আমাদেরকে সময় দেওয়ার জন্য। রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব এবং ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা আশা করব যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আগামী দিনে আরও জমজমাট হবে, সেই প্রত্যাশা জানাই। ধন্যবাদ জানাই আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পরিচালক বিবেক সরকার। কথা বলছিলেন মেলার সার্বিক পরিস্থিতি নিয়ে। বিজনেস আওয়ার্ডে আমাদের আরও একটা বিরতি নেবার সময় হলো। ফিরবো দেশ ও বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে, আশা করি সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিজনেস আওয়ারে, সাথে আছি বাবু কামরুজ্জামান। এবারে শেয়ার বাজারের খবর। দর্শক, আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে দেখে নেব পুঁজিবাজারের সবশেষ পরিস্থিতি। আমরা দেখছি যদিও গত কয়েকদিন ধরে কিন্তু বিক্রির চাপ নেই, বেশ কিছুদিন ধরেই বাজার আস্থাহীনতার দোলাচলে কাটছে। আমরা যদি একটু দেখি এই মুহূর্তের সবশেষ পরিস্থিতি, বেলা 1:30 নাগাদ যদি লেনদেনের চিত্র আমরা লক্ষ্য করি, আজকে কিন্তু সবগুলো সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট ডিএসইএক্স প্রধান সূচক কিন্তু কমেছে, অর্থাৎ কমতি রয়েছে। সবগুলো সূচকই সরিয়া সূচক এবং ডিএস30 আমরা যদি একটু রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো যে 20 পয়েন্ট কমেছে, 20 পয়েন্ট কমে অবস্থান করছে 5197 পয়েন্টে। সরিয়া সূচক 8 পয়েন্ট কমেছে, 8 পয়েন্ট কমে 1157 পয়েন্ট অবস্থান করছে। আর বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস30 সূচক 11 পয়েন্ট কমে অবস্থান করছে 1930 পয়েন্টে। এখন পর্যন্ত লেনদেন যেটি বলছিলাম, লেনদেনের খুবই ধীর গতি, বিক্রির চাপ নেই বললেই চলে। বেশ কিছুদিন ধরে বাজার আমরা এরকম দেখতে পাচ্ছি। অন্যদিকে তারল্য সংকটের রয়েছে, তারল্যের পরিস্থিতি খুব একটা স্বস্তিদায়ক নয়। 191 কোটি টাকার কিছু বেশি লেনদেন এখন পর্যন্ত হয়েছে। মাত্র 99টি শেয়ারের দর এখন পর্যন্ত বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। আজকে কিন্তু 2 শতাধিক শেয়ারের দর পতন হয়েছে, 221টি শেয়ারের দর কমেছে। 72টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দাম এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। তো মোটা দাগে বাজারে এক ধরনের আমরা যেটি লক্ষ্য করছি, নতুন বছরের শুরুটাই কিন্তু এক ধরনের ছন্দহীনই আমরা আসলে লক্ষ্য করছি। আস্থার যে
বিষয়টি সেটি কিন্তু আসলে ফিরতে দেখা যাচ্ছে না। তো এই ছিল পুঁজিবাজার পরিস্থিতি। এবার আমরা মুদ্রা বাজার পরিস্থিতি জানাবো আপনাদেরকে। প্রধান প্রধান মুদ্রার বিনিময় মূল্য জানাবো। সোনালী ব্যাংকের সূত্র ধরে মার্কিন ডলারের যে আনুষ্ঠানিক দর আসলে বলা হচ্ছে, কিন্তু ডলারের চাপ তৈরি হয়েছে। আমরা দেখছি খোলা বাজারে এটি বেশ চড়া দাম। এখন 120 টাকায় কিনে 121 টাকায় বিক্রি করা হচ্ছে সোনালী ব্যাংকে। ইউরো 127 টাকায় কিনে 132 টাকায় বিক্রি হচ্ছে। পাউন্ড 150 টাকায় কিনে 155 টাকায় বিক্রি করা হচ্ছে। 15 টাকা 50 পয়সায় কিনে 17 টাকা 30 পয়সায় বিক্রি করা হচ্ছে চীনা ইউয়ান। অন্যদিকে সৌদি রিয়াল 32 টাকা 50 পয়সায় কিনে 33 টাকা 30 পয়সায় বিক্রি করা হচ্ছে। আর ভারতীয় রুপি 1 টাকা 35 পয়সা ক্রয় মূল্য, বিক্রি মূল্য 1 টাকা 45 পয়সা। এই ছিল প্রধান প্রধান মুদ্রার বিনিময় মূল্য। এবারে স্বর্ণের দর। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নিয়মিত যে হালনাগাদ তথ্য দিয়ে থাকেন, আমরা দেখতে পাচ্ছি 22 ক্যারেটের সবথেকে ভালো মানের স্বর্ণ এখন 1,38,000 টাকা প্রতি ভরি। আর 21 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 1,32,000 টাকা ভরি প্রতি। 18 ক্যারেটের স্বর্ণ কিনতে গেলে পড়বে 1,13,000 টাকা ভরি। আর সনাতন স্বর্ণের দাম পড়বে 92,869 টাকা প্রতি ভরি। পাশে গ্রাম প্রতি দাম দেখানো আছে। এক ভরি সমান 11.664 গ্রাম হিসেবে এই দাম দেখানো হয়েছে। স্বর্ণের পর আমরা রূপার দাম দেখে নেব। রূপার বাজার অপরিবর্তিতই রয়েছে। মাঝে একবার শুধু সমন্বয় হয়েছিল 22 ক্যারেটের সবথেকে ভালো মানের যে রূপা, সেটি এখন 2,500 টাকা প্রতি ভরি। 21 ক্যারেটের রূপার দাম পড়বে 2,400 টাকার কিছু বেশি। 18 ক্যারেটের রূপার দাম পড়বে 2,100 টাকা ভরি প্রতি। আর সনাতন রূপার দাম পড়বে 1,586 টাকা প্রতি ভরি। দর্শক, এবারে আমরা যেতে চাই নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানতে। সাভারে আমাদের সহকর্মী নাজমুল রয়েছেন, নাজমুলের কাছ থেকে জানবো। নাজমুল, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। শীতকালীন আমরা জানি যে এই সময়টায় সবজির বেশ সরবরাহ বেড়ে যায়। আমরা দেখেছি উত্তরাঞ্চলে কিন্তু একেবারেই পানির দামে বিক্রি হচ্ছে। আপনি যেখানে রয়েছেন সেই বাজারের পরিস্থিতি একটু জানাতেন, যে দাম কেমন, সরবরাহ কেমন? ধন্যবাদ বাবু কামরুজ্জামান আপনাকে। আপনি যেমনটি বলছেন, শীতকালীন যে সবজি এখন কিন্তু বাজারে 6 লাভ। এবং আমরা যদি দেখি যে শীতকালীন যে সবজি আমরা পাইকারি বাজারে দেখেছি একদম সস্তা, এবং খুচরা বাজারে এসেছি যেই কপিটা এখন বিক্রি করা হচ্ছে এখানে কিন্তু 10 টাকা পিস পার পিস ফুলকপি বিক্রি করা হচ্ছে। এবং লাউ বিক্রি করা হচ্ছে এখন আপনার বিভিন্ন লাউ, সেটা কিন্তু আসলে 40-50 টাকা। এবং গাজর বিক্রি করা হচ্ছে 50 টাকা। বেগুন বিক্রি করা হচ্ছে এখানে 30 টাকা। এবং যেটা আমরা খুচরা বাজারে, এখন কিন্তু এটা খুচরা বাজারের রেট। এবং আমরা যদি একটু দেখাই যে এখানকার বিভিন্ন ধরনের লাউ রয়েছে এবং সবজি রয়েছে, সব ধরনের সবজির দামই কিন্তু আসলে কমেছে। এবং আমরা যদি দেখাই যে প্রচুর সবজি বাজারে রয়েছে, এবং ফুলকপি কিন্তু এখন অনেক দাম কমেছে। এবং তারা বলছে যে, আপনার সাথে যদি একটু কথা বলতাম, পার পিস কপি কত করে বেচছে এখন? আমরা বেচতেছি এটা জোড়া 30 টাকা, এক পিস 15 টাকা, জোড়া 30 টাকা। এত কম দাম কেন? আর আমদানি বেশি, বাজারে গেলে মাল পাই আমরা, আমদানি বেশি, আমাদের কাছে কম। যখন আমরা পাই না তখন দাম বেশি, যত আমদানি তত। অনেক ধন্যবাদ আপনাকে। বলছিলেন যে এখন কিন্তু সবজির দাম কমেছে, এবং এখানকার যারা বলছে যে সবজির উৎপাদন বেশি হয়েছে এবং বাজারে সরবরাহ বেশি। মূলা আমরা দেখেছি যে পাইকারি বাজারে কিন্তু 5 টাকা কেজি বিক্রি করা হয়েছে। এবং ফুলকপি তো শুনলেন দাম, পাতাকপি কিন্তু দামও কমেছে। নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সব দামই কিন্তু এখন কমেছে। পেঁয়াজও এখন 50 টাকা বিক্রি করা হচ্ছে, কোথাও কোথাও আরও পেঁয়াজের দাম কমেছে। আপনাদের সাথে একটু কথা বলি, এই যে বাজার করতে এসেছেন, এখন বাজার করতে এসেছেন, বাজারে তো এখন যে দাম, সবজির যে দাম, আপনারা স্বস্তির প্রকাশ করছেন কে বা স্বস্তির মধ্যে রয়েছে? হ্যাঁ ভালো, এখন বাজার তো কমই, সব জিনিসের দাম কম, সব শাক সবজির দাম কম। অনেক। আর একজনের সাথে একটু কথা বলতে চাই, এই যে আপনারা বাজার করতে এসেছেন, অন্যান্য তো জিনিসপত্র সবই দাম বেড়েছে, এখন যে আপনারা বাজার করছেন দাম কতটুকু কমেছে? এখন আপনারা নাগালের মধ্যে রয়েছে কিনা সবজির দাম? না, নাগালের মধ্যে রয়েছে, অনেক দাম কমেছে। এখন ফসল ভালোভাবে হয়েছে, খুবই দাম কমেছে। হ্যাঁ, সব জিনিসের দাম কম।
কথা বলি যে কাকা, আপনারা তো দীর্ঘদিন ধরে বাজার করতেছেন, এই যে এই মাসে তো আমরা দেখছি যে অনেক দাম কমেছে না বেড়েছে, সবজি কি আপনাদের হাতের নাগালের মধ্যে রয়েছে? হাতে লাগাতে আছে। যেই সবজি কিনছি একটা 40 টাকা পাতাকপি, সেই পাতাকপি এখন 10 টাকা। আলু কিনছি 100 টাকা কেজি, সেই আলু এখন 30 টাকা 40 টাকা কেজি। শাক কিনছি এক মুঠাই, একটা মানুষের খাওয়া যাইতো না, তা কিনতাম 10 টাকা, সেই শাক কিনতেছি এখন 6 মুঠা 20 টাকা। তাহলে কৃষকরা তো এখন আর সেই সঠিক দাম তালি পাচ্ছে না, তারা খরচের টাকায় ওঠে এখন। যে অবস্থা আমরা খাইতেছি এখন তার খরচের টাকায় ওঠে। এই যে ফুলকপি একটা উবিয়া নিয়ে বিক্রি করি এখানে বেচা কত 10 টাকা, তো 10 টাকা বেচে তাই কয় টাকা বেশি করতো মালিক পয়সা করতো যেমনটা আসলে আপনার সাথে একটু বলি, কৃষকরা কি আসলে দাম পাচ্ছে? দাম পাচ্ছে না কৃষকেরা, সার ওষুধের যে খরচাটা, এই খরচাটা বেশি, কৃষক তো দাম পাচ্ছে না, কৃষক মরে যাচ্ছে। তখন কৃষকেরা দ্রব্য মূল্য দামে কম দামে কেমন বেচবো? যদি আজ সার ওষুধ ইউরিয়া এগুলোর দাম কমতো তাহলে কৃষকেরা কিছু বাঁচতো। এখন তো কৃষক বাঁচতে পারতেছে না। কৃষক তো মনে করেন এই যে 72 আটি শাক 10 টাকা আটি বাঁচে, এটার মধ্যে সার দেওয়া লাগছে, ওষুধ দেওয়া লাগছে, এটা তো পোকে খেত। কথা বুঝেন নাই? তো এই কৃষক তো মরে যাচ্ছে। কৃষক যদি সার ওষুধে একটু সহযোগিতা পাইতো তাহলে কম দামে বেচতো, পাবলিকও কম দামে খেতে পারতো। এখন হ্যাঁ, যেমনটা আসলে বলছেন, একজন কৃষক কিন্তু আসলে তিনি কৃষক, তিনি এই সবজিটা তিনি নিয়ে এসেছেন এবং তিনি নিজেই আসলে ক্ষুব্ধ হয়েছেন যে বাজারে যে সবজি তিনি নিয়ে এসেছেন এখন কিন্তু যে দাম, সেই দাম উনি নিজেই আসলে বিক্রি করতে এসে হতাশার মধ্যে পড়েছে যে যেই ফুলকপি উৎপাদন করতে যে খরচ হয়েছিল সেটা তারা এখন পানির দামে বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছেন। এবং সাধারণ যারা কৃষক তারা কিন্তু এই মুহূর্তে সার, বীজ এবং ওষুধের দাম বৃদ্ধি হয় কিন্তু তাদের মধ্যে একটা অশান্তি প্রকাশ করছে এবং যেহেতু সবজির দাম কমেছে, সব কৃষকরা কিন্তু এখন বিপদে রয়েছে বলে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সাভারের সবজি বাজারের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে, বাবু কামরুজ্জামান। নাজমুল, ধন্যবাদ আপনাকে। আমরা আসলে বাজার পরিস্থিতি দেখে এটাই বলা যায় যে এটা ক্রেতাদের এবং বিক্রেতাদের উভয় পক্ষের একটা উভয় সংকটমুখী পরিস্থিতি। একদিকে সরবরাহ বাড়লে দাম কমে যাচ্ছে, কৃষকরা দাম পাচ্ছেন না, অন্যদিকে ক্রেতাদের আবার অভিযোগ থাকে, এরকম একটা পরিস্থিতি। এইসব বিষয় নিয়ে আমরা আরও সংবাদ দেখব। এবারে জনপদে শিল্প ও বাণিজ্যের খবর। যশোরে সমলয় পদ্ধতিতে ধান রোপণে আগ্রহী হচ্ছে কৃষক। তাদের আশা, কাটবে শ্রমিক সংকট, কমবে উৎপাদন খরচ। কৃষি কর্মকর্তারা বলছেন এই পদ্ধতিতে আধুনিক যন্ত্র দিয়ে 40 মিনিটে 1 বিঘা জমিতে ধান রোপণ করা সম্ভব। বুলবুল শহীদ খান হেমেলের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। রাইস ট্রান্সপ্লান্টার মেশিন, এর মাধ্যমে ধান রোপণ করা হয়। আধুনিক এই যন্ত্রের মাধ্যমে ধান রোপণের এই পদ্ধতিকে বলা হয় সমলয় পদ্ধতি। এ পদ্ধতিতে চাষাবাদ সহজ ও সাশ্রয় বলছেন কৃষক। যশোরের 8 উপজেলায় এ পদ্ধতিতে চাষাবাদে আগ্রহ বাড়ছে কৃষকের। যেহেতু মেশিন দিয়ে করবে সেহেতু আমাদের লাইন দিয়ে যখন লাইন হবে রোগ বেলা প্রতিরোধ করবে এবং আলু বাতাস ঢুকবে। মেশিনে ধান রোপণ করা হচ্ছে, তাতে আমরা আশা করতেছি আমরা লাভবান হব। একজন লেবার যদি ধান লাগাইতে হয় দেখা গেল 5 শতক মতো দেখা জমি লাগাইতে পারে, কিন্তু এই যদি মেশিনের মাধ্যমে করা যায় এই একটা মেশিনে একদিনে 10 থেকে 15 বিঘা জমি চাষাবাদ করতে পারে। অনেক সচ্ছলতা পাবে এবং অনেক ব্যয়বহুল খরচ কম হবে। কৃষি কর্মকর্তা বলছেন কৃষি প্রণোদনার আওতায় শতকরা 50% ভর্তুকি মূল্যে কৃষকদের আধুনিক এ যন্ত্র দেওয়া হচ্ছে। কৃষক যখন ধান রোপণ করে তাতে কৃষকের খুব সহজেই এটা রোপণ সম্পন্ন হয়। 1 বিঘা জমি লাগাতে মাত্র লাগে 40 মিনিট, যেখানে আমি যদি জোন দিয়ে লাগাই সেখানে প্রায় 1 বিঘা জমিতে 4 থেকে 5টা জোন লাগে। কৃষি বিভাগের তথ্য বলছে এবছর যশোরের 8টি উপজেলায় 150 হেক্টর জমিতে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে ধান রোপণ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শরীয়তপুরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বস্তায় আদা চাষ। পতিত জমি আর ছায়াযুক্ত স্থানে আদা ভালো হওয়ায় কৃষকরা ঝুঁকছেন এই মশলা চাষে। তাছাড়া আদার বাজার মূল্য ভালো হওয়ায় বেশ লাভের আশাও করছেন তারা। মাঠ পর্যায়ের চাষিদের পরামর্শ দিয়ে সহায়তা করছে কৃষি বিভাগ। বিধান মজুমদার অনির পাঠানো তথ্য ছবিতে দেখুন আরও একটি ডেস্ক রিপোর্ট।
সারি সারি বস্তায় মাটি ফুঁড়ে বেরিয়ে এসেছে আদার গাছ। এমন দৃশ্য নড়িয়া উপজেলার কেদারপুর এলাকার কৃষক হোসেন খাঁর জমির। ইউটিউব দেখে আগ্রহ বাড়লে কৃষি বিভাগের পরামর্শে প্রায় 3 লাখ টাকা খরচ করে পতিত জমিতে 6,500 বস্তায় আদার চাষ করেন। এই মৌসুমে 10 থেকে 12 লাখ টাকা বিক্রির আশা করছেন তিনি। আমি 6,500 বস্তা ইনশাল্লাহ আমি প্রথম শুরুতে লাগানি আরম্ভ করছি। 6,500 টন আদা পাবো, আমি 10 থেকে 12 লাখ বেচতে পারবো। হোসেন খাঁর এই আদা চাষ দেখে অন্য চাষিরাও আগ্রহী হয়ে উঠছেন। ফসল মোটামুটি ভালো হয়েছে, আমার বাড়িতে মোটামুটি জায়গা আছে, আমি নিজে আদার চাষ করবো বাড়িতে বস্তার ভিতরে। অনেকেই দেখতেও আসে, খুব সুন্দর। এটা যদি দেখে সবাই যদি নিজ নিজ উদ্যোগ থেকে যদি এই আদার ফসলটা করে ইনশাআল্লাহ ভালোই হবে। এই পদ্ধতিতে আদা চাষে আগ্রহীদের সব ধরনের পরামর্শ দিয়ে সহায়তা করছে কৃষি বিভাগ। কৃষকের পর্যায়ে আদা চাষ করার জন্য উদ্বুদ্ধ করে আসতেছি। তো বিগত কয়েক বছর যাবৎ আমরা কৃষকদের সাথে কাজ করার সময় দেখা গেছে যে তারা যথেষ্ট আগ্রহী হয়ে উঠতেছে। জেলায় চলতি মৌসুমে 6টি উপজেলায় বস্তা পদ্ধতিতে আদা চাষ হয়েছে 42,175 বস্তা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এবারে বিশ্ব বাণিজ্যের খবর। করা যায় তার অন্যতম দৃষ্টান্ত হলেন দেশের কুমিল্লার মেঘনা উপজেলার এক রেমিটেন্স যোদ্ধা। দেশে রেমিটেন্স প্রেরণ বৃদ্ধি করতে প্রবাসীদেরকে সহজে করিয়ে দিচ্ছেন বিনিয়োগকারীর লাইসেন্স। ফলে সৌদি আরবে ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছেন বাংলাদেশিরা। সৌদি আরব থেকে রুস্তম খানের রিপোর্ট। মরুভূমির দেশ সৌদি আরব ভিশন 2030কে সামনে রেখে সব সেক্টরের মতো ছোট ছোট দোকান, ফ্যাক্টরি, সার্ভিস সেন্টারগুলোকে সেখানে অবস্থানরত প্রবাসী সহ যে কোনো ব্যবসায়ীকে নিজ নামে করার সুযোগ করে দিয়েছে। আর নিজের নামে প্রতিষ্ঠান খোলার সুযোগ কাজে লাগাতে প্রবাসী বাংলাদেশিদের পাশে থেকে কাজ করে যাচ্ছে কুমিল্লা মেঘনার মোহাম্মদ সাইফুল্লাহর গড়ে তোলা বাংলাদেশি মালিকানা সৌদি বিজনেস কনসালটেন্ট, যার মাধ্যমে ইতিমধ্যে প্রায় 100-এরও বেশি বাংলাদেশি ইনভেস্টর হয়েছে। বাংলাদেশের মালিকের আন্ডারে আছে, আলহামদুলিল্লাহ আমরা ভালো মতো কাজ করতেছি। আর এখানে আমরা বিদেশে এসেও আমাদের মনে হচ্ছে না আমরা বিদেশের মাটিতে কাজ করতেছি। নিজে ব্যবসা করলাম কফিলের নামেই, তো এখন যখন সরকার সুযোগ দিচ্ছে ওই সুযোগটা কাজে লাগিয়ে আমি নিজের নামে ইনভেস্টর লাইসেন্স করে নিচ্ছি। যে আমি করে দিয়েছি তারা নিজের নামে এখন বিজনেস করতেছে এবং বাংলাদেশের রেমিটেন্স প্রবাহটা বৃদ্ধি করতেছে। আমি চাই যারা বাংলাদেশ থেকে বা এখানে যারা ব্যবসায়ী আছে তারা নিজের নামে ইনভেস্টর লাইসেন্সটা করে আমাদের এই দেশে সৌদিতে যে একটা অপরচুনিটি দিচ্ছে সৌদি সরকার, এটাকে ইউটিলাইজ করা, যে এই লাইসেন্সের মাধ্যমে নিজের নামে ব্যবসাটা করে নেওয়া। আগে আইনি জটিলতা ও লাভ লোকসানের ভয় থাকলেও এখন অনেকে এগিয়ে আসছেন, ফলে সৌদিতে আসা নতুন বাংলাদেশি প্রবাসীদেরও কর্মসংস্থানের সুযোগ হচ্ছে। কিছুদিন পূর্বেও সৌদি আরবে নিজের নামে ব্যবসা করা অত্যন্ত কঠিন ছিল। সৌদি গভর্নমেন্ট 2030কে সামনে রেখে এই সুযোগ করে দেয় এখানে প্রবাসীদেরকে নিজের নামে ইনভেস্টর হয়ে ব্যবসা করার জন্য, যার সুবাদে আমাদের প্রবাসী বাংলাদেশিরা অনেকে এগিয়ে আসছেন। এই কারণে বেশি বেশি করে বাংলাদেশে রেমিটেন্স যাওয়ার একটি সুযোগ হয়েছে বলে মনে করছেন এখানকার রেমিটেন্স যোদ্ধারা। মোহাম্মদ রুস্তম খান, নিউজ 24, সৌদি আরব। নতুন বছরের প্রথম দিনেও সোনার দাম আউন্স প্রতি $18.25 বেড়েছে। বুধবার বিশ্ববাজারে সোনার দাম আউন্স প্রতি $2,624.49 ছিল। দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, স্বর্ণের জন্য সোনালী সময় ছিল 2024 সাল। এই বছর জুড়ে ধাতুটির দাম বৃদ্ধি পেয়েছে। গত এক বছরে সোনার দাম $546.63 বৃদ্ধি পেয়েছে। তারই ধারাবাহিকতায় 2025 সালের প্রথম দিনেও সোনার দাম বাড়ল। দাম বাড়ার মূল কারণ অর্থনৈতিক ও ভূরাজনৈতিক উত্তেজনায় নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে সোনা বিবেচনা করা হয়। ট্রাম্পের শাসনামলে ভূরাজনৈতিক উত্তেজনা বাড়লে 2025 সালে ঊর্ধ্বমুখী থাকতে পারে সোনার বাজার, এমনটাই জানিয়েছেন আর্থিক পরিষেবা কোম্পানি এক্সিনিটি গ্রুপ। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।